এদিকে আমেরিকায় বসে জাদু দেখালো টিউলু সিদ্দিকী। কঠিন বিপদে ফেলল ডক্টর ইউনূসকে। বিপদে পড়ে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে হচ্ছে ডক্টর ইউনূসকে। By just a thread, you could be forgiven for thinking that in Bangladesh took place, and Sheikh Hasina's and opposition activists were arrested. Does the UN believe? We have seen the situation that's unfollowed there. শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হতে পারে ডক্টর ইউনূসের। দেখেন এই মুহূর্তে ডক্টর ইউনূস একেবারেই ষড়যন্ত্রের গ্যারাকলে পড়ে গেছে। ব্রিটেনের ডাউটিং স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে। বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব সহ গণতন্ত্রের বহু দুর্বলতার বিষয় তুলে ধরেছে তাদের একটা প্রতিবেদনে। রুহুল কবির রিজভী তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে অনেকেরই টেনশন হওয়ার কথা, সরকারেরও দুশ্চিন্তা হওয়ার কথা যে কোন রকমের নির্বাচনটা দিয়া আমরা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা ছেড়ে। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশে আবারও ফিরছে আওয়ামী লীগ। দর্শক, 5 আগস্ট চলে গিয়েছে, কিন্তু 15 আগস্ট কিন্তু এখনো যায় নাই। দর্শক, টিউলু সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের জন্য এবার কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সেই বিষয়ে আপনারা দেখতে পারবেন। দর্শক, আরও একটি বিষয় আপনারা দেখতে পারবেন, সেটি হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুর নিরাপত্তার অভাব, এরকম একটি মামলা কিন্তু দাঁড় হয়েছে। দর্শক, আওয়ামী লীগের যে মাস্টার প্ল্যান সেটা কিন্তু আস্তে আস্তে কার্যকর হতে চলেছে। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি আবারও দেশে ফিরবে? যদি আপনি এটা মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আসি। গুরুত্বপূর্ণ একটি সংবাদ। বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটিং স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে। কারা আবেদন পাঠিয়েছেন? ডাউটিং স্ট্রিট চেম্বারের অন্যতম প্রভাবশালী 2 সদস্য, একজন স্টিভেন পাউলস-কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি। তারা 2 জন এই আবেদনপত্র পাঠিয়েছেন। এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে যেটি বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং 8 আগস্ট 2024 সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে। এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করেছে। অন্তর্বর্তীকালীন প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা, সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, আমি শুরু থেকেই বলে আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনে একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে, মূলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে। ডাউটিং স্ট্রিট চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে। যাও, এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে। তবে 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে, বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে, সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে। আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে। এটি হচ্ছে ডাউটিং স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম। আগেই বলেছি, ডাউটিং স্ট্রিট চেম্বার যেন তেন কোনো ধরনের কোনো ল ফার্ম নয়। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে
ফাইল সাবমিট করতে যাচ্ছে। এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। 8 আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ অফিসার, সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে, মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের। নিয়ন্ত্রণহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্ররোচনা, এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরও অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আইসিসিতে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তারা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে। এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে? আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে? আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে? দেখুন, এই কথাও আমি প্রথম থেকে বলে আসছি, যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে। শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক না কেন, অবশ্যই অভিযোগ রয়েছে, নির্দ্বিধায় আমরা এটুকু বলতে পারি। এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেগুলো নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে। মানে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপস বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলা। অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে, আগামীতে ভবিষ্যতে আরো বেশি করে উঠবে। যেমন ধরুন, আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি। তার সম্বন্ধে প্রসিকিউটর, মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছেন। এগুলো হচ্ছে কি, যে অতিমাত্রায় বাড়াবাড়ি। তার বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দাঁড় করাতে হবে। একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন, মেজর জেনারেল পদে, হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন, যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই। কিন্তু 1000 মানুষকে হত্যা করা, এটা কিভাবে সম্ভব? গুরুতর একটি অভিযোগ। এই প্রথমবার সম্ভবত উপদেষ্টা পরিষদের একেবারে কতজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত সেই তথ্য প্রকাশিত হয়েছে, এবং সেটি প্রকাশ করেছেন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি হচ্ছেন সাবেক সচিব এবং একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। ওনার নাম হচ্ছেন ABM আব্দুস সাত্তার। তিনি বলছেন যে সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত। শুধু রক্ষা এই যে তিনি প্রকাশ্যে এই 8 জন উপদেষ্টার নাম উল্লেখ করেননি, কিন্তু যেহেতু তিনি একেবারে সংখ্যাটা উল্লেখ করেছেন, নিশ্চয়ই তিনি জানেন যে এই 8 উপদেষ্টাকে। আমরা ভাবতাম যে উপদেষ্টা পরিষদের হয়তো 2-1 জন দুর্নীতি, অনিয়ম বা নানা রকম রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত, কিন্তু সংখ্যাটা যে 8 জন এটা কিন্তু জানা ছিল না। এই প্রথম জানতে পারলাম। তিনি বলছেন যে অবসরপ্রাপ্ত এই সচিব এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। তো মারাত্মক ব্যাপার। কেন এরকম হবে? এমন কোনো কি নিয়োগ বদলির ক্ষেত্রে উপদেষ্টাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? মানে সরকার কি বলেছেন যে এই উপদেষ্টারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে? সেটাও কিন্তু বোঝা গেল না। শুক্রবার রাজধানীর বিএম মিলনায়তনে এক সেমিনারে এই অভিযোগ করেন আব্দুস সাত্তার। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। বিসিএস ক্যাডারের 82 ব্যাচের এই কর্মকর্তা বর্তমান অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিকেল 4টায় সেমিনার শুরু হয়, শেষ হয় সন্ধ্যা 7:30টায়। সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, আমি খুবই হতাশ। আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। কত কনফিডেন্টলি তিনি বলছেন, 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন। সাবেক এই সচিব বলেন, কষ্ট লাগে একজন উপদেষ্টার APS এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। এটা কিন্তু অনেক দিন থেকেই উচ্চারিত হচ্ছে যে একজন উপদেষ্টা অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে। তিনি প্রশ্ন করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে কি চালানো যায়? অর্থাৎ আসিফ মাহমুদ সচিব ভূঁইয়ার কথাই বলছেন যে মানে বাস্তবে তাই। স্থানীয় সরকার এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, এটা দুটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অথচ একেবারেই ছাত্র একজন যিনি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। অনেকটা প্রতীকী দায়িত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় তিনি চালাচ্ছেন, এবং এটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1 বছরে
দুর্নীতি না কমে মৌলিক অধিকার, কথা বলার অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা, সুশাসনের অভাব, নানা বিষয় তারা তুলে ধরার চেষ্টা করেছে। নানা বিষয় তুলে ধরার চেষ্টা করার মাধ্যমে এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলো এবার বাংলাদেশের অন্যতম বড় একটি অর্গানাইজেশন, মানবাধিকার সংগঠন আইন এবং সালিশ কেন্দ্র। আইন এবং সালিশ কেন্দ্রের রিপোর্টে কি বলা হলো, কি বলতে চাইলো তারা? দুর্বল আইন শৃঙ্খলার ব্যবস্থার মধ্যেও অনেক বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। কি বলতে চাইলো তারা সেটা একটু বুঝে নেওয়া যাক। তারা বলছে গত বছরের জুলাইয়ের বিদ্রোহের পর এই এই দিনেই দায়িত্ব গ্রহণ করেছে, অর্থাৎ গতকালকে যে 8 আগস্ট ছিল, সেই 8 আগস্ট উপলক্ষে তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছে এবং সেখানে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই সরকার। কারণ আইন শৃঙ্খলার অবনতির মধ্যে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, এই 1 বছরে সেটা আরও তীব্র হয়েছে, সেটা বলার চেষ্টা করছে। এক বিবৃতিতে তারা বলছে আগস্ট মাসে দেশটি একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছে, যার নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা এবং কর্তৃত্ববাদী দমন পীড়নের বিরোধিতাকারী শিক্ষার্থীরা ছিল। এই বিদ্রোহের মূলে যেটা ছিল ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকার দাবি, নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরোধিতা করে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। যে অধিকার বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নেমেছিল, সেই অধিকার এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তেমনটাই বলা হচ্ছে। এতে আরও বলা হয়েছে এই যে আন্দোলন কেবল একটি রাজনৈতিক রূপান্তর ছিল না, বরং মানবাধিকার রক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতা, রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিতের ব্যাপারও ছিল, যেগুলো ঘাটতি দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যদিও হতাশাজনক, সত্য হলো যে আন্দোলনের পর ক্ষমতা গ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই সরকারকে পুরোপুরি ব্যর্থ বলছে আইন এবং সালিশ কেন্দ্র। তারা বলছে হেফাজতে মৃত্যু এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সাথে নির্বিচারে গ্রেপ্তার অব্যাহত রয়েছে। অর্থাৎ হেফাজতে কারাগারে মৃত্যুর ঘটনা ঘটছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ মব জাস্টিসের কথা বলা হচ্ছে, সেটা ঘটছে, এবং নির্বিচারে গ্রেপ্তার অর্থাৎ বিরোধী মত দমাতে নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, সেটা বলছে, যা পূর্ববর্তী সরকারের দমনমূলক কৌশলের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ আগের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই কর্মকাণ্ডগুলো এই সরকারের আমলে হচ্ছে বলে তারা বলছে। দেশ জুড়ে জনতার সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক উস্কানি বা সামাজিক অস্থিরতার কারণেই হোক, যে কারণেই হোক না কেন, এই ধরনের কার্যকলাপের ফলে অসংখ্য এত সময় আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখতেছিলেন। দর্শক, এই ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং পরবর্তী এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।